নজর রাখতে হবে ক্যাশ ফর কোয়ারি কাণ্ড। মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু। লোকপালের নির্দেশে শুরু হয়েছে তদন্ত। 6 মাসের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সিবিআই কে, নির্দেশ লোকপালের। আরো বিস্তারিত আমরা জানবার চেষ্টা করবো। আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছে টেলিফোন লাইন। ইন্দ্রাণী, কি খবর? লোকপালের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো আজকে সিবিআই কে কেস রেজিস্টারের জন্য। কৃষ্ণনগরের প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ক্যাশ ফর কোয়ারি মামলায়, অর্থাৎ ঘুষ নিয়ে প্রশ্ন করার মামলায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল লোকপাল। এর আগে 2023 সালের নভেম্বর মাসে লোকপাল সিবিআই কে একটি প্রাথমিক তদন্তের নির্দেশ দিয়েছিল। সেখানে বলা হয়েছিল মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে অভিযোগগুলো নিশিকান্ত দুবে এবং তার বন্ধু জয় অনন্ত দেহাদ্রাই করছেন, যে তিনি ব্যবসায়ী হীরানন্দানির কাছ থেকে একাধিক উৎকোচের বিনিময় লোকসভায় একাধিক প্রশ্ন করেছেন, সেই বিষয়টা খতিয়ে দেখার জন্য একটি প্রাথমিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই প্রাথমিক তদন্তের পর সিবিআই লোকপালের কাছে যে রিপোর্ট জমা করেছে, সেখানে কিন্তু একাধিক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, যার মাধ্যমে এটা প্রমাণিত হয় মহুয়া মৈত্র বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের কোথাও না কোথাও সত্যতা রয়েছে। সেই কারণেই এবার লোকপাল সোজাসুজি সিবিআই কে নির্দেশ দিল প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে কেস রেজিস্টার করার। অর্থাৎ আজকে নির্দেশ দেওয়া হয়েছে কেস রেজিস্টার করার। কেস রেজিস্টার হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই এনকোয়ারি শুরু হয়ে যাবে এবং আগামী 6 মাসের মধ্যে এই এনকোয়ারি রিপোর্ট লোকপাল জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে সিবিআই কে। মণিময়। এবং নির্বাচনের আগে খুব স্বাভাবিকভাবে মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ কোন জায়গা মানে পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে? রাজনৈতিক মহল কি মনে করছে? দেখো, মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ অবশ্যই কিন্তু তৃণমূল কংগ্রেস এবং মহুয়া মৈত্রের কাছে একটা বড় ধাক্কা। কারণ ক্যাশ ফর কোয়ারি বা ঘুষের বিনিময় প্রশ্ন করার অভিযোগে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছিল, তার বিরোধিতা করে চলেছে মহুয়া মৈত্র এবং তৃণমূল কংগ্রেস। এবং সেখানে লোকপাল হলো লোকপাল সম্বন্ধে যদি আমরা যতটা জানি, যে দুর্নীতির ক্ষেত্রে লোকপাল এবং তার উপরে কিন্তু শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট। সুতরাং লোকপাল কোনো জায়গায় দুর্নীতি হলে সেই সম্বন্ধে এনকোয়ারি করার এবং তদন্তের নির্দেশ দেওয়ার ও তার উপর রায় দেওয়ার তার লোকপালের ক্ষমতা রয়েছে আমাদের ভারতের সংবিধান মতে। সেই লোকপাল মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল। এর আগে 2023 সালের নভেম্বর মাসে প্রাথমিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই প্রাথমিক তদন্তে যে লোকপালের যে আজকে রায়টা আমরা দেখছি মণিময়, সেখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে প্রাথমিক তদন্তের রিপোর্টে এমন অনেক বিষয় উঠে এসেছে, এমন অনেক তথ্য প্রমাণ উঠে এসেছে, যার মাধ্যমে লোকপাল মনে করছে কৃষ্ণনগরের প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই কেস রেজিস্টার করা প্রয়োজন। সুতরাং তুমি বুঝতেই পারছো এরপর এনকোয়ারি হবে এবং 2024 লোকসভা নির্বাচনের আগে কৃষ্ণনগরে ফের প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহুয়া মৈত্র। সেই জায়গা থেকে নির্বাচনে অবশ্যই এর প্রভাব পড়বে এবং বিজেপি সহ তামাম বিরোধী দলগুলো কিন্তু এই সিবিআই এনকোয়ারিকে তাদের প্রধান হাতিয়ার মহুয়া মৈত্রের বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রধান হাতিয়ার রূপে ব্যবহার করবে, এটা বলাই বাহুল্য। সুতরাং এতে বিপাক বাড়ল মহুয়া মৈত্র এবং একই সাথে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছেও কিন্তু এটি একটি বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল। এবং এই অভিযোগের সত্যতা তদন্তে প্রকাশ পেলে মহুয়া মৈত্রের ভবিষ্যৎ কোন দিকে যেতে পারে বলে মনে করা হচ্ছে? দেখো, সিবিআই তদন্ত হবে এবং সিবিআই তদন্তে যদি মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে অবশ্যই অন্যান্য যে সিবিআই তদন্তগুলোর মতো গ্রেপ্তারি বা তারপর দীর্ঘ সময় ধরে আদালতে এই মামলা চলা, এই সমস্ত বিষয়গুলোই আমরা দেখতে পাই, কিন্তু সেটা ভবিষ্যতের কথা। এই মুহূর্তে প্রাথমিক তদন্তে আমি একবার বিরত করছি, তোমাকে সঙ্গে থাকো। বামনেতা তন্ময় ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তন্ময়দা, সিএনএ স্বাগত। ক্যাশ ফর কোয়ারি কাণ্ডে এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু। লোকপালের নির্দেশে তদন্ত শুরু হচ্ছে। 6 মাসের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সিবিআই কে। কিভাবে দেখছেন আপনি? তদন্ত হোক, এত বড় একটা অভিযোগ তখন সেই অভিযোগ তদন্ত হওয়া উচিত এবং যদি অভিযুক্ত দোষী সাব্যস্ত হন তার কঠোর সাজাও হওয়া উচিত। কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য যদি কোনো প্রতিহিংসা পরায়ণ ব্যবস্থা নেওয়া হয়, সেটা ভারতবর্ষের পক্ষে ক্ষতিকর হবে। একেবারে
ধন্যবাদ তন্ময়, অনেক ধন্যবাদ আপনাকে। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য যেমনটা বলছিলেন, একই সঙ্গে ইন্দ্রাণী তুমি যেমনটা জানাচ্ছিলে। দেখো, মহুয়া মিত্রের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন নিশিকান্ত দুবে। তিনি সোজাসুজি অধ্যক্ষের কাছে চিঠি লিখে অভিযোগ জানিয়েছিলেন যে ব্যবসায়ী হীরানন্দানীর কাছ থেকে মহুয়া মিত্র ঘুষের বিনিময়ে লোকসভায় প্রশ্ন করার জন্য আদানি গ্রুপের বিরুদ্ধে এবং প্রায় 50টির উপর প্রশ্ন করার জন্য তিনি বিভিন্ন রকম উৎকোচ, উপহার, ঘুষ এই ধরনের বিভিন্ন বিষয় গ্রহণ করেছেন। এবং তারপর তার প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহাদ্রায় তিনি কিন্তু হাজির হন অধ্যক্ষের কাছে এবং তিনি চিঠি লিখে সেই ঘটনাটা সঠিক এবং নিশিকান্ত দুবের অভিযোগ সঠিক, তার সেই সংক্রান্ত একটি চিঠিও লেখেন। পরবর্তীকালে ব্যবসায়ী হীরানন্দানী তিনিও কিন্তু এই ঘটনার সত্যতা স্বীকার করে অধ্যক্ষের কাছে এবং যে এথিক্স কমিটি ছিল সেই এথিক্স কমিটির কাছে একটি চিঠি পাঠান। এরপরে এথিক্স কমিটি আমি আসছি তোমার কাছে, আরো একবার একটু বিরত করলাম তোমাকে, সঙ্গে থাকো। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। সজল দা, সিএনএ স্বাগত। নির্বাচনের আগে এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ লোকপালের, 6 মাসের মধ্যে রিপোর্ট জমা লোকপালে। কিভাবে দেখছেন নির্বাচনের আগে এই নির্দেশ? ঠিকঠাক ভাবে তদন্ত হলে উনি জেল থেকে নির্বাচনে লড়বেন। ঠিকঠাক ভাবে তদন্তটা যদি একটু, কারণ মুশকিলটা হচ্ছে সিবিআই কে এত তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে যে সিবিআই তার ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, অথচ হাইকোর্টের নির্দেশ থাকলে সেখানে কিছু বলার থাকে না। তাই যদি সঠিক সময় দিয়ে তদন্ত করা যায়, আপনি নিশ্চিত যে থাকুন এই নির্বাচন মহুয়া মৈত্র জেল থেকে লড়বেন। হ্যাঁ, লজ্জা করা উচিত। আমি মহুয়া মৈত্র যে টাকা নিয়েছে, প্রশ্ন করেছে, তাকে আমি বাদ দিলাম। আমি ভাবি সেই দলটা, যে মানুষটা এখনো ক্লিন চিট পেল না, যার নামে এত বড় একটা অভিযোগ, দেশ বিরোধী অভিযোগ যার বিরুদ্ধে, সেই মহিলাকে আবার কি করে প্রার্থী করে? আমি বলছি তৃণমূলীরা ওকে ভোট দেবে না। আপনি লিখে রাখুন ওই অঞ্চলের তৃণমূলীরা ওকে ভোট দেবেন না। ওনাকে সেই মানুষকে দল প্রার্থী করেছে। এর আর কি উত্তর দেবো? জেলেই থাকবে, যাদের যেখানে থাকা উচিত তারা যেখানে থাকবে, আবার কি আছে। ঠিক, ধন্যবাদ সজল দা, অনেক ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ইন্দ্রাণীর কাছে যাবো। ইন্দ্রাণী, খুব স্বাভাবিকভাবেই শাসক দলের কাছে বড় ধাক্কা। ইনফ্যাক্ট মহুয়াকে ফের প্রার্থী করে শাসক দল কি জবাবদিহি করতে চেয়েছে সাধারণ মানুষের কাছে, এটাই বড় প্রশ্ন, যেমনটা বলছিলে তুমি। একদমই। দেখো, আমরা সেই ক্রোনোলজি যে অনুযায়ী আমরা আমি তোমাকে বলছিলাম মণিমা এতক্ষণ, সেই অনুযায়ী তারপর আমরা দেখলাম এথিক্স কমিটির রিপোর্ট সামনে এলো, মহুয়া মিত্রকে সংসদ পদ থেকে বহিষ্কার করা হলো। এরপর তার যে নয়াদিল্লিতে তার যে বাংলো ছিল, সেই বাংলো থেকেও কিন্তু তাকে উৎখাত করা হলো। বারে বারে তিনি একবার দিল্লি হাইকোর্ট, একবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন, কোথাও থেকে কিন্তু তিনি কোনো আশাপ্রদ রেজাল্ট পাননি। এবং অবশেষে লোকপাল, যারা 2023 সালের নভেম্বর মাসে সিবিআই কে নির্দেশ দিয়েছিল প্রাথমিক তদন্তের, সেই নির্দেশের উপরে সিবিআই প্রাথমিক তদন্ত শুরু করে। সেই সময়ই আমরা জানিয়েছিলাম আমাদের দর্শকদের, এবং সেই প্রাথমিক তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে আজকে কিন্তু সিবিআই কে কেস রেজিস্টার করার নির্দেশ দিল লোকপাল। এবং তোমাকে জানিয়ে রাখবো, লোকপাল হলো সারা দেশের দুর্নীতি বিষয়ক, যে দুর্নীতি হয়েছে যে জায়গাগুলো, সেই সংক্রান্ত একটি কনস্টিটিউশন বডি, যারা কিন্তু এই দুর্নীতি কোথায় হচ্ছে, কি হচ্ছে বা এই দুর্নীতির সাথে কারা যুক্ত, এই বিষয়গুলো দেখেন বা তার বিচার করেন এবং সেই সংক্রান্ত নির্দেশ দেন। সুতরাং লোকপালের এই যে সিবিআই তদন্তের নির্দেশ, প্রথমে প্রাথমিক তদন্তের নির্দেশ, তার রিপোর্ট পাওয়া এবং তারপর এই সিবিআই কে তদন্তের নির্দেশ এবং অত্যন্ত দ্রুত 6 মাসের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এক্ষেত্রে কৃষ্ণনগরে এবার তৃণমূল কংগ্রেসের প্রচার এজেন্ডা কি হয় সেদিকে কিন্তু সবার নজর থাকবে। এতদিন ধরে তৃণমূল কংগ্রেস বারে বারে বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসামূলক রাজনীতির একটা কথা আনছিল। তারা বারে বারে বলছিল বিজেপি প্রতিহিংসামূলক রাজনীতি করে মহুয়া মিত্র সাংসদ পদ খারিজ করেছে। কিন্তু এবার লোকপালের এই নির্দেশ এবং তারপর সিবিআই তদন্তে যে যা উঠে আসছে, ইতিমধ্যেই প্রাথমিক তদন্তে বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়ার ফলেই কিন্তু কেস রেজিস্টারের নির্দেশ, এবং সিবিআই তদন্তে যে বিষয়গুলো উঠে আসবে এবং সেক্ষেত্রে যদি মহুয়া মিত্রকে দোষী বা অপরাধী হিসাবে গণ্য করা যায় কেস রেজিস্টারের পর, সেক্ষেত্রে অন্যান্য সিবিআই তদন্তের যা নিয়ম বা যে বিষয়টা আমরা দেখি, সেক্ষেত্রে মহুয়া মিত্রের ক্ষেত্রেও কিন্তু তার অন্যতা হবে না। সুতরাং যত দ্রুত সিবিআই
এই তদন্তের জাল গোটাবে, ততই কিন্তু মহুয়া মিত্রের কাছে ধীরে 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 পাশ কঠিন হতে থাকবে। এবং একইভাবে তৃণমূল দল, অর্থাৎ রাজ্যের যে শাসক দল তৃণমূল বা যে তৃণমূল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন মহুয়া মিত্র, এবারও কৃষ্ণনগর থেকে তিনি লোকসভায় নির্বাচনে লড়ার জন্য সাংসদ পদে লড়ার জন্য প্রার্থী হয়েছেন, তার কাছে এবং তৃণমূল দলের কাছে কিন্তু এই যে সিবিআই তদন্তের নির্দেশ লোকপালের বিশেষ করে, সেটা কিন্তু একটা অনেক বড় ধাক্কা। এবং যদি নির্বাচনের আগে যেমন সজল বাবু বলছিলেন সিবিআই তার তদন্ত রিপোর্ট পেশ করে দেয় বা তাদের তদন্ত শেষ হয়, সেক্ষেত্রে কিন্তু মহুয়া মিত্রের জন্য সেটা যথেষ্ট স্বস্তিদায়ক হবে না বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। একেবারে মণিময়, লোকপালের সিবিআই তদন্তের নির্দেশ একেবারে বড়সড় ধাক্কা। ইনফ্যাক্ট ইন্দ্রাণী, সব থেকে তাৎপর্যপূর্ণ যে আমি এর শেষ দেখে ছাড়বো, মানে এই হুঙ্কার আমরা রণংদেহী মেজাজে শুনেছিলাম তৃণমূলের দাপুটে এই নেত্রীর, আর এবার লোকসভার আগে একেবারে লোকপালের সিবিআই তদন্তের নির্দেশ রাজনৈতিকগত দিক থেকে অনেকটা ধাক্কা বলেই মনে হচ্ছে, তাই তো? একদমই রাজনৈতিক দিক থেকে অনেকটা ধাক্কা। সামনে 2024 লোকসভা নির্বাচন, ইতিমধ্যে প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বিজেপি এখনো কৃষ্ণনগরে প্রার্থী তালিকা ঘোষণা না করলেও কবে নির্বাচন হবে এবং কোন দফায় নির্বাচন হবে, কমে নমিনেশনের ডেট, সমস্ত কিছু ইতিমধ্যেই ফাইনাল হয়ে গিয়েছে। আমরা দেখেছি জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করে সেই সমস্ত কিছু দিনক্ষণ ফাইনাল বলে দিয়েছে। সেই জায়গা থেকে সিবিআই তদন্তের নির্দেশ, তুমি বুঝতেই পারছো যে এই সিবিআই তদন্তের নির্দেশকে কৃষ্ণনগর এবং সারা রাজ্যে হাতিয়ার করতে চলেছে বিজেপি। এবং একের পর এক আমরা যে তৃণমূলের যে নেতা মন্ত্রীদের জেলে যেতে দেখেছি বা তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে বিভিন্ন মামলা চলছে, এবং তার সাথে সাথে এটা কিন্তু নতুন করে সংযুক্ত হলো মহুয়া মিত্র এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু ঘুষ কাণ্ডের অভিযোগ ছিল। এবার সেখানে সিবিআই তদন্তের নির্দেশ, লোকপালের সিবিআই তদন্তের নির্দেশ যুক্ত হলো, যার ফলে কিন্তু সিবিআই তদন্তের এই নির্দেশের ফলে তৃণমূল কংগ্রেস এবং মহুয়া মিত্র দুজনের কাছেই কিন্তু এটা অত্যন্ত কঠিন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। মানে বিজেপির কাছে রাজনৈতিক হাতিয়ারের থেকেও সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তার প্রশ্ন, এক্ষেত্রে সব থেকে বড়, তাই নয় কেন্দ্রানী? একদমই, জাতীয় নিরাপত্তা তো অবশ্যই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ মাননীয় মহুয়া মিত্র তিনি লোকসভার সাংসদ ছিলেন এবং সাংসদদের যে সাংসদের পাসওয়ার্ড বা আইডি, সাংসদদের যে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোর্টাল। এবং সেখান থেকে যে মেল আইডিটিতে এই যে পাসওয়ার্ড এবং আইডি তিনি অন্যান্য জায়গায় দিয়ে দিয়েছিলেন, এবং পরে আমরা জানতে পেরেছি যখন এথিক্স কমিটির রিপোর্ট হাতে এলো, একই সাথে যখন মহুয়া মিত্র একটু বিরত করছি, বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জগন্নাথ, সিএনএ স্বাগত। আপনি রানাঘাট থেকে লড়ছেন, বিজেপির প্রার্থী হয়েছেন, এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে ক্যাশ ফর কোয়ারি কাণ্ডে সিবিআই তদন্ত শুরু হচ্ছে লোকপালের নির্দেশে। 6 মাসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। ঠিক নির্বাচনের আগে এই নির্দেশ কতটা তাৎপর্যপূর্ণ, আপনি কিভাবে দেখছেন? দেখুন, পাপ করলে পাপের ফল ভুগতে হয়। কারণ মহুয়া মৈত্র যেভাবে পার্লামেন্টে কোশ্চেন তুলেছেন, তার পাস আইডি দিয়েছেন, বিদেশে শিল্পপতির স্বার্থে তিনি কোশ্চেন করছেন, যেভাবে তিনি অর্থের বিনিময়ে, এটা জঘন্যতম অপরাধ। আর সেই অপরাধের তদন্তে তিনি প্রমাণিত হয়েছেন এই ঘটনা সত্যি, এবং তিনি যে নিজেও বলেছেন, তাই তার ব্যাপারে সিবিআই তদন্ত হওয়াটা স্বাভাবিক। কত টাকা তিনি পেয়েছেন, কার কাছ থেকে পেয়েছেন, এই যে জঘন্যতম অপরাধ, তার জন্য যে শাস্তির ধারা আছে তাকে তো ভোগ করতেই হবে। আর সেই কারণেই লোকপালের নির্দেশে যেটা যে তদন্ত হচ্ছে এটা হওয়া উচিত, এটা প্রয়োজন ছিল বলেই এটা হচ্ছে। বেশ বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ জগন্নাথ দা আপনাকে। রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার, তার সঙ্গে কথা বলছিলাম। খুব স্বাভাবিকভাবেই তার প্রতিক্রিয়া এই জায়গা থেকে গুরুত্বপূর্ণ। ইন্দ্রাণী জানাচ্ছেন নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি, বিস্তারিত পরিস্থিতি সম্বন্ধে কতটা বড় ধাক্কা। ইন্দ্রাণী, আরো একবার তুমি যেমনটা বলছিলে।
দেখো, জাতীয় নিরাপত্তার যে কথা মনিময় তুমি বলছিলে সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ একজন জনপ্রতিনিধি, বিশেষ করে সাংসদ, তিনি নির্বাচিত হন তার সাংসদ এরিয়ার সমস্ত বিষয় এবং একই সাথে সাথে দেশের সমস্ত বিষয়, যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সংসদে তুলে ধরার জন্য। এবং সেক্ষেত্রে সাংসদদের যে একটি ইমেল আইডি দেওয়া হয়, তার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড গোপন রাখতে বলা হয় এবং পরিষ্কারভাবে সংসদের যে সচিবালয় আছে সেখান থেকে পরিষ্কার ইনস্ট্রাকশন দেওয়া হয় যে এই লগ ইন আইডি পাসওয়ার্ড যেন অন্য কাউকে দেওয়া না হয়। কারণ সরকার যে সমস্ত নীতি নির্ধারণ করে বা বিভিন্ন বিষয়ে যে রিপোর্ট তৈরি করে, সেই রিপোর্টগুলো কিন্তু এই মেল আইডির মাধ্যমেই আছে এবং একই সাথে সাংসদরাও এই মেল আইডির মাধ্যমেই তাদের বিভিন্ন প্রশ্ন সরকারের কাছে জানতে চান এবং সরকার সেই প্রশ্নের উত্তর এই মেল আইডির মাধ্যমেই দেন। স্টার্টেড আনস্টার্টেড কোশ্চেন আছে, তার উত্তরও কিন্তু সরকার এই মেল আইডির মাধ্যমেই দেন। সুতরাং তুমি বুঝতে পারছো মেল আইডির গুরুত্ব, সরকারের গুরুত্বপূর্ণ নীতি, সরকারের গুরুত্বপূর্ণ নিয়ম, বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে সরকারের কি চিন্তা ভাবনা, কেন্দ্রীয় সরকারের এই সমস্ত বিষয়গুলো এই মেল আইডির মাধ্যমে সাংসদদের কাছে পৌঁছে দেয় কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক এবং সচিবালয়। সুতরাং এই লগ ইন আইডি পাসওয়ার্ড যদি সাংসদ অন্য কাউকে দিয়ে দেন যিনি দেশের বাইরে থাকেন বা যিনি সাংসদ বা সংসদের ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে নেই, সেক্ষেত্রে কিন্তু দেশের জাতীয় নিরাপত্তা অবশ্যই বিঘ্নিত হয়ে যায়। কারণ সাংসদের সাথে সাথে এই লগ ইন আইডি পাসওয়ার্ড যাদের কাছে আছে তারাও কিন্তু সরকারের যাবতীয় নীতি প্রণালী, আইন কানুন, সরকারের ভবিষ্যৎ ভাবনা চিন্তা সমস্ত কিছু জানতে পারে। তার ফলে অবশ্যই এক্ষেত্রে জাতীয় নিরাপত্তা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়ায়। এবং আমরা পরবর্তীকালে যখন এথিক্স কমিটির রিপোর্ট আমাদের হাতে আসে তখন আমরা দেখি ব্যবসায়ী হীরানন্দানী তো অবশ্যই দুবাই থেকে এবং আমেরিকা থেকে আরো বেশ কয়েকটি, কানাডা থেকে আরো বেশ কয়েকটি বৈদেশিক রাষ্ট্র থেকে কিন্তু বিভিন্ন সময় এই লগ ইন আইডি পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে, মহুয়া মিত্রের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড। সুতরাং এটা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও কিন্তু একটা বড় থ্রেট। ঠিক এই জায়গা থেকেই কিন্তু বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তিনি এথিক্স লোকসভার অধ্যক্ষকে জানিয়েছিলেন। তারপর এথিক্স কমিটি কিন্তু এটা নিয়ে যথেষ্ট তদন্ত করেন, সেই বিষয়গুলো আমরা সবাই জানি, সেই ক্রোনোলজি আমি আগেও বললাম। এরপরে আমরা দেখি যে লোকপাল একটা প্রাথমিক তদন্ত, সিবিআইকে প্রাথমিক তদন্তের নির্দেশ দেন। এটাও কিন্তু নিশিকান্ত দুবে এবং মহুয়া মিত্রের প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহাদ্রায়ের যে চিঠি তার ভিত্তিতে সেই প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে এমন কিছু তথ্য প্রমাণ যার ফলে কিন্তু আজকে দেখলাম লোকপাল সিবিআই তদন্তের নির্দেশ দিলেন। আরো একবার বিরত করলাম, সিপিএম নেতা শতরূপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শতরূপ, স্বাগত সিএন আপনাকে। ক্যাশ ফর কোয়ারি কাণ্ডে এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু লোকপালের নির্দেশে, কিভাবে দেখছেন? দেখুন, মহুয়া মৈত্র যদি অন্যায় কিছু করে থাকে তাহলে তার পরিষ্কার তদন্ত হওয়া প্রয়োজন এবং তার জন্য যা শাস্তি হওয়ার 100 বার হওয়া উচিত। আমাদের একটাই আপত্তির জায়গা ছিল, এই যে ধরুন তদন্ত হচ্ছে, তদন্ত যদি দোষী পাওয়া যায় 100 বার শাস্তি দিতে হবে। সেই শাস্তি আমরাই আপনারা জানেন বরাবর তৃণমূলের চোর বা যারা ব্যাংক কাজ করেছেন সেই তাদের জন্য পেয়ে যাচ্ছে। কিন্তু তদন্ত শুরু হওয়ার আগে গত পার্লামেন্ট সেশনে যেরকম ভাবে তাকে বহিষ্কার করা হয়েছিল, তাদের মহুয়া মৈত্র এটা বলার জায়গা পেয়ে গেছে যে দেখো সরকার তো আগে থেকে ঠিক করে রেখেছে, আমাকে কি করবে, কোনো কিছু প্রমাণ হলো না, কিছু হলো না, আমি আমার কথা বলতে পারলাম না, তার আগে আমাকে বহিষ্কার করে দেওয়া হলো। বহিষ্কার করার পরে এখন তদন্ত করা হচ্ছে। মহুয়া মৈত্র অনেক সুযোগটা পেয়ে গেল, এটা কোনো দরকার ছিল না। সরকার চাইলে, সিবিআই চাইলে 10 মিনিটের ব্যাপার, 3 দিন সময় লাগবে তদন্ত করে দোষী কি নির্দোষ সেটা তার প্রমাণ বার করে তারপর তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। সেটা হলেই ভালো হতো, এটুকুই আমাদের বলার। বেশ, তবে তদন্ত বা ফেস করবার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তার উপর ভরসা রাখলেন, কৃষ্ণনগর থেকে প্রার্থী করলেন। মানে সাধারণ মানুষ কিভাবে দেখবেন এই বিষয়টি? আপনি একজন সিপিএম নেতা আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেই পারেন, যেটা আমাদের দেশের আইনে রয়েছে, যে যতক্ষণ না কেউ দোষী প্রমাণিত হচ্ছে ততক্ষণ সে নির্দোষ। সুতরাং প্রশ্নটা এখানে আমাদের এটা করা উচিত যে তদন্ত এখনো হয়নি, একজন দোষী কি নির্দোষ জানা যায়নি, তার আগে তাকে শাস্তি দেওয়া হবে। আপনারা খুব ভালো করে জানেন মহুয়া মৈত্র বা কোনো তৃণমূল নেতার প্রতি আমাদের কোনো আলাদা কোনো দরদ নেই। মানে মহুয়া মৈত্র কোনো ধোয়া তুলসী পাতা নয়। বাকি তৃণমূলের লোকেরা যে চুরি, বিরোধীদের উপর যে সন্ত্রাস বাংলা বলতে পারে, মহুয়া মৈত্র সেগুলো ভালো ইংলিশ বলতে পারে। এর বাইরে বাকিদের সঙ্গে মহুয়া মৈত্রের কোনো তফাৎ নেই। কিন্তু প্রশ্নটা এখানে মহুয়া মৈত্র নয়, আমাদের দেশে যদি আগে শাস্তি হয় তারপর তদন্ত শুরু হয়, এই তৃণমূল যেরকম সন্দেশখালীতে করলো, আগে নিরাপত্তা সরকারকে গ্রেপ্তার করে নিল, দেখা গেল গ্রেপ্তারের একদিন পরে তার নামে এফআইআর হয়েছে। সুতরাং এইটা যদি আইন হয়ে যায় তাহলে কালকে আপনার সাথেও হতে পারে, কোনো ক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে, আমার সাথেও হতে পারে, আমার পাড়ায় কি আমার এলাকায়, তাহলে তো জঙ্গলের রাজত্ব তৈরি হবে। আমাদের প্রশ্নটা মৌলিকভাবে সেই জায়গায়। ঠিক, ধন্যবাদ শতরূপ। সিপিএম নেতা শতরূপ ঘোষ ছিলেন টেলিফোন লাইনে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয়েছেন টেলিফোন লাইনে। সৌম্যদা, সিএনএর স্বাগত। ক্যাশ ফর কোয়ারি কাণ্ডে বা লোকপালের নির্দেশে সিবিআই তদন্ত শুরু মহুয়া মৈত্রের বিরুদ্ধে, কিভাবে দেখছেন আপনি?
না হোক না, তদন্ত হোক, তদন্ত ধরা দোষী সাব্যস্ত তখন দেখা যাবে, কিন্তু কথা হচ্ছে তার আগেই ওকে বহিষ্কার করা এবং ইত্যাদি করে প্রমাণ করতে চাইলেন ক্যাশ ফর কোয়ারিজ। আসলে পুরোটাই হচ্ছে শাসকের আইন চলছে। কেন্দ্রের সরকার মনে করে যে কোনো লোককে যে কোনো সময় তার বিচারের পূর্বে তাকে গ্রেপ্তার করা যায়, তাকে দোষী সাব্যস্ত করা যায়, আর জঙ্গলের রাজত্বের মধ্যে চলে। দেখুন, মহুয়া মৈত্রের সাথে আমাদের রাজনৈতিক বিরোধী তো থাকতে পারে, কিন্তু পার্লামেন্টে যেভাবে মহুয়া মৈত্রের সঙ্গে ব্যবহার করা হচ্ছে এটা একেবারেই ঠিক করা হয়নি। বেশ, ধন্যবাদ সৌম্য, অনেক ধন্যবাদ। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, তার প্রতিক্রিয়া শোনাচ্ছিলাম আপনাদেরকে। একে একে রাজনৈতিক প্রতিক্রিয়ার তোলবার চেষ্টা করছি, জানবার চেষ্টা করছি প্রত্যেকে কে কিভাবে দেখছেন। আমরা কথাও বলছি আমাদের নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্তর সঙ্গে। আমি আরও একবার চলে যাই। ইন্দ্রাণী, খুব স্বাভাবিকভাবে প্রত্যেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। দেখো, প্রতিক্রিয়া আমরা শুনছি, কিন্তু তোমাকে একটা, যেদিনকে মহুয়া মিত্রকে বহিষ্কার করা হয়েছিল সেই দিন কিন্তু তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলতে দেওয়ার সুযোগ দিয়েছিলেন অধ্যক্ষ, এবং সেই সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশ তুলে নিয়ে এই বিষয় নিজের বক্তব্য পেশ করেছিলেন। সেই সময় অধ্যক্ষ ওম বিড়লা পরিষ্কার একটা কথা জানিয়ে দিয়েছিলেন, পার্লামেন্টের সংবিধান কিন্তু সম্পূর্ণ আলাদা, এবং দেশের যে সংবিধান আছে তারা পার্লামেন্টের এথিক্স কমিটিকে এই ক্ষমতা দিয়েছে যে কোনো সংসদের বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ আসে সেটা তারা এথিক্স কমিটি তদন্ত করে দেখবে, এবং প্রয়োজন হলে বহিষ্কারের মতো কঠিন সিদ্ধান্ত এথিক্স কমিটি নিতে পারে। এবং এর ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কি নিয়ম আছে সেই নিয়ম আর পার্লামেন্টের যে নিজস্ব সংবিধান দুটো সম্পূর্ণ আলাদা, একদম পরিষ্কার করে সেই সময় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সেদিনকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক মনু সিংভি এবং একা তৃণমূল এবং কংগ্রেসের শশী থারুর এদের প্রত্যেককে জানিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন আপনারা সকলেই বরিষ্ঠ আইনজীবী, কিন্তু আমি একটা কথা ভালো করে মনে করিয়ে দিতে চাই যে পার্লামেন্টের যে নিজস্ব সংবিধান, পার্লামেন্টের যে নিজস্ব আইন কানুন, সেই অনুযায়ী এথিক্স কমিটির বক্তব্যই কিন্তু চূড়ান্ত। সুতরাং এথিক্স কমিটির সুপারিশ অনুযায়ী মহুয়া মিত্রকে বহিষ্কার করা হচ্ছে, এটা কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছিল। এবং তারপর মণিময় আমরা দেখলাম মহুয়া মিত্র বারে বারে উচ্চ আদালত, শীর্ষ আদালতের দরজায় গেলেন, কড়া নাড়লেন, অভিযোগ দিলেন, বিভিন্ন সময় সে অভিযোগ তিনি প্রত্যাহার উইথড্র করে নিলেন। কোনো ক্ষেত্রেই কিন্তু তিনি আশাব্যঞ্জক কোনো ফল আনতে পারেননি আদালতে ঘুরে। তারপর আজকের এই লোকপালের নির্দেশ, সিবিআই তদন্ত, এবং এর ফলে কিন্তু অবশ্যই মহুয়া মিত্র এবং শাসক দল তৃণমূলের ক্ষেত্রে কাছে এটা একটা বড় ধাক্কা বা একটা বড় সমস্যা বলেই মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ ইন্দ্রাণী, অনেক ধন্যবাদ। ইন্দ্রাণী দাশগুপ্ত ছিলেন নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি টেলিফোন।